আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি পরীক্ষার্থী 2027 সাল যারা তাদের পরীক্ষা জানুয়ারিতে শুরু। 27 সালে পরীক্ষা কিন্তু জানুয়ারিতে শুরু, অনেক আগে পরীক্ষা শুরু। যারা এবার দশম শ্রেণীতে পড়ো একটু সিরিয়াস পড়াশোনায় নামো, যারা পড়াশোনা করতে চাও। আর যারা পড়াশোনা করতে চাও না তাদেরকে যতবার বলা হোক কোনো কাজে হবে না। যারা মূলধন বাজেটিং, মূলধন আয় ব্যয় প্রাক্কলন অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, এটা থেকে অঙ্ক থাকবেই, অবশ্যই থাকবে। এটা ইন্টারমিডিয়েটও আছে, ইন্টারমিডিয়েট আলোচনা আরো বেশি বিস্তৃতি, এই জায়গায় সংক্ষিপ্ত আলোচনা। এই অধ্যায়টা মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। আমি অনলাইন কোর্স শুরু করবো, অনলাইনে যারা জয়েন করতে চাও যোগাযোগ করলে আমি আমার গ্রুপে জয়েন করাবো। শীঘ্রই এটা শুরু করতে যাচ্ছি। মূলধন মূলধনী আয় ব্যয় প্রাক্কলন মানে মূলধন বাজেটিং। এই অধ্যায়টা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এই অধ্যায়ের মধ্যে কোন প্রকল্পে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত না 9-10 এ মূলত দুইটা সূত্র প্রয়োগ বেশি, পেবেক সময় আর গড় মুনাফার হার। এই দুইটা থেকে অঙ্ক আসে, বাকিগুলো আসে নিট নিট বর্তমান মূল্য, অভ্যন্তরীণ আয়ের হার, বাট এগুলো এই জায়গায় অ্যাপ্লাই হয় কম। এই জায়গায় আসে কোনটা আসে, গড় মুনাফার হার পদ্ধতি আসে বেশি, পেবেক সময় আসে। আর নিট বর্তমান মূল্য পদ্ধতি, অভ্যন্তরীণ আয়ের হার এগুলো আসে, বাট এই জায়গায় কম আসে, 9-10 লেভেলে আসে না, ইন্টারমিডিয়েট লেভেলে আসে। তাহলে এই অধ্যায়ের মূল কাজটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আমি কোনো প্রকল্পে ইনভেস্ট করবো কিনা সেই বিষয়ে জানার জন্য এই দুইটা যেহেতু আমাদের লাগবে করতে, একটা হলো মূলধন বাজেটিং, একটা হলো পেবেক সময়। আমার বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে উঠে আসবে সেটার নাম হলো পেবেক সময়। পেবেক সময়ের টাকাটা দুইভাবে হইতে পারে। নগদ টাকা, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, সিম্পল হিসাব। পেবেক সময় আসল টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে। আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, প্রতি বছর 20,000 টাকা ইনকাম হয়। যদি বলা হয় কত সময়ের মধ্যে ফিরে আসবে, তাহলে যদি প্রতি বছর সমান টাকা হয়, এই 1 লাখ টাকাকে 20,000 দ্বারা ভাগ করলে কত হবে, 5 বছর। পেবেক সময় হলো 5 বছর। এই পেবেক সময় দিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে, এই প্রজেক্টের মেয়াদ যদি কত হয়, 7 বা 8 বছর হয়। প্রজেক্টের মেয়াদ যদি কি হয়, 7 বা 8 বছর হয়, 5 বছরের মধ্যে আমার আসল টাকা উঠে আসে, তাহলে এই প্রজেক্ট সাপোর্ট করা যাবে, গ্রহণযোগ্য। অর্থাৎ প্রত্যাশিত আয়ুষ্কাল থেকে তার আগে যদি কি হয়, পেবেক সময়টা হয়, তাহলে এই প্রজেক্ট সাপোর্ট করা যাবে। আর যদি উল্টা হয় তাহলে সাপোর্ট করা যাবে না। আর পেবেক সময়ের আগে সূত্র ছিল এক ধরনের, এখন ইন্টারমিডিয়েটে যেভাবে সূত্রটি অ্যাপ্লাই করা হয় এইভাবে দিছে। এই সূত্রগুলো দিছে ভালোই, খারাপ না। পেব্যাক পেব্যাক পিরিয়ড, এনসিও নিট ক্যাশ আউটলি, এনসিও নিট ক্যাশ আউটলি মানে প্রাথমিক বিনিয়োগকে এই এনসিবি দ্বারা ভাগ করলে নিট ক্যাশ বেনিফিট, বা প্রত্যেক বছর যে সমান সমান টাকা নগদ প্রবাহ, বার্ষিক নগদ প্রবাহ, এটা বলে এনসিবি নিট ক্যাশ বেনিফিট, ভাগ করলে ইয়ার চলে আসবে, যত বছর লাগবে। যদি প্রত্যেক বছর ইকুয়ালি ক্যাশ ইনফ্লো হয় তাহলে উত্তরটা চলে আসবে সরাসরি। এবার যদি অসমান কিস্তি হয়, এক বছর 80,000 আর এক বছর 30,000 অসমান নগদ প্রবাহ হলে, অসমান অসমান যদি নগদ প্রবাহ হয় তাহলে পেবেক সমান কি হবে, পেবেক পিরিয়ড সমান এ প্লাস এনসিও নিট ক্যাশ আউটলি মাইনাস সি নিচে ডি। এই প্রত্যয়ের আবার আলাদা আলাদা মিনিং আছে। এ বলতে কি বোঝাচ্ছে, যে বছর আমার আসল টাকাটা উঠবে তার আগের বছরের নাম হলো এ। এ বছর বরাবর যে টাকাটা ক্রমজিত নগদ প্রবাহ আছে, ক্রমজিত নগদ প্রবাহের নাম হলো সি। আর যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে সেটার নাম হলো এনসিও নিট ক্যাশ আউটলি। আর ডি হলো যে ক্যাশ ইনফ্লো ইন ক্যাপিটাল রিকভারি ইয়ার, যে বছর আমার আসল টাকা উঠে আসবে সেই বছরের কোন টাকা, সেই বছরের বার্ষিক নগদ প্রবাহ। এই হলো আমাদের পেবেক সময়। আর এই যে এনসিবি বা নগদ প্রবাহ বের করার একটা ধাপ আছে, এই ধাপটা একটু মেনটেন করতে হবে। সেটা হলো প্রথমে আমাদের অঙ্কে দেওয়া থাকবে কি, বিক্রয় দেওয়া থাকতে পারে, অথবা অবচয় ও কর পূর্ব মুনাফা, অবচয় ও কর পূর্ব মুনাফা, এই দুইটা জিনিস দেওয়া থাকতে পারে। দুইটা জিনিস দেওয়া থাকলে এই দুইটা জিনিসে কি কি জিনিস বাদ দিলে নগদ আন্তঃপ্রবাহ পাবো সেটা জানা থাকতে হবে। এই একটু ধাপটা মেনটেন করতেই হবে। বিক্রি করে আমি যে টাকাটা পাইলাম, 2-4টা বছর থাকবে, ধাপে ধাপে বছরগুলো আমরা লিখবো, এদিকে সমস্যা নেই, প্র্যাকটিস তো করাবোই। প্রথমবার আমি বিক্রি করে যে টাকাটা, সবটুকু আমার ইনকাম, এর মধ্যে বিভিন্ন ধরনের ব্যয় আছে। কি আছে, চলতি বা পরিবর্তনশীল খরচ আছে, চলতি খরচ বা পরিবর্তনশীল খরচ, সেটা বলে দেই বিক্রয়ের উপর যে কোনো একটা পার্সেন্টেজ বলে দিই। আমি যা বিক্রি করলাম সেটার উপর কত পার্সেন্ট, 30%, 40% বলা থাকবে, যেটা থাকবে সেটা দিব, একটা পাইলাম।
যেগুলা মাইনাস হয় ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। চলতি খরচটা মাইনাস হবে বা পরিবর্তনশীল খরচ মাইনাস হবে। অপচয় কি হবে সেটাও মাইনাস হবে। অপচয়টা নর্মালি কোনো কিছু উল্লেখ না থাকলে সরলরেখী পদ্ধতিতে অপচয় ধরে মাইনাস করে দিব। আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে টোটাল এনসিও কে হয়ে যাবে। তারপরে স্থায়ী খরচ আছে, প্রতি বছর নির্দিষ্ট একটা পরিমাণ খরচ হয়, সেই স্থায়ী খরচটা কি হবে মাইনাস হবে। মাইনাস করার পরে বিক্রয় থেকে যে টাকাটি মাইনাস করলাম, মাইনাস করার পরে যে টাকাটা পাইলাম, এই টাকার উপর সরকারকে কর দিতে হবে। এটার নাম আছে একটা করযোগ্য মুনাফা অথবা করযোগ্য মুনাফা অথবা কি ক্ষতি। এইটার উপর বাদ দিতে হবে কি কর বাদ দিতে হবে। কর দিব কত পার্সেন্ট লেখা থাকবে, 30%, 25%, অন্তত যা থাকবো তাই দিব। বাদ দেওয়ার পরে এই টাকাগুলা লিখবো এবং এটি ব্র্যাকেট আকারে দিব। দেওয়ার পরে যে টাকাটা আসলো আমার সর্বশেষ, এটার নাম হলো নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। নিট মুনাফা লেখার পরে যে টাকাটা আছে, যদি বলে আমাদের গড় আয় বের করো, তাহলে অঙ্ক এই পর্যন্ত ক্লোজ, আর করা লাগবে না, মনে রাখতে হবে। যদি বলে গড় আয় বের করো, গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে গড় মুনাফার হার চলে আসবে। মনে থাকবো কি বলছি? গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে গড় মুনাফার হার চলে আসবে। তো গড় মুনাফা বের করার জন্য আগে নিট মুনাফা লাগবে। এই পর্যন্ত নিট মুনাফা দাবটা হয়ে যেত। যদি গড় মুনাফা বলে আমার এই পর্যন্ত বক্সটা শেষ, আর লাগবে না। কিন্তু নিট মুনাফা করতে গেলে কি, যদি নগদ আনতে পাওয়া বের করতে হলে বা পেব্যাক সময় বের করতে হলে, তাহলে এই নিট মুনাফার সাথে কি করব, অপচয়টা যোগ করে দিব। অপচয়টা কি হবে, যোগ হবে। প্রত্যেক বছরে টাকাটা যোগ করার পরে যে টাকাটা হবে সেটার নাম হলো নগদ কি আন্তঃপ্রবাহ। নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। আশা করি এই পর্যন্ত আগে কাজ করতে হবে। এই পর্যন্ত কাজ করার পরে আমাদের কি বের করতে হবে, ওই নগদ পেব্যাক সময় বের করার জন্য বক্সটা করতে হবে। এই নতুন নিয়মে বক্সটা হবে। যারা আগের বই আছে তাদের মধ্যে আগের সিস্টেমে আছে, বাট আগের সিস্টেমটা বাদ দিয়ে নতুন সিস্টেমটা করতে হবে। এই জায়গায় একটা অঙ্ক সামারি আকারে আমি একটু লিখে দিই, ওরা লিখছে তো, বা এটা দেখাই, শুধু দেখালেই পারবো আশা করি। এই যে নিট মুনাফা প্রশ্নের মধ্যে দেওয়া থাকলে তো এটা কিছুই করা লাগবে না, সিম্পল। এটা তো বেশি সিম্পল এই অঙ্ক, তাই না? কর পরবর্তী নিট মুনাফা, যাক এই আমি দেখাবো। এই সূত্রটা তো বলা হলো না, পেব্যাক সময়টা বলা হয়েছে। অঙ্ক দুইটা করাইলে প্র্যাকটিস হয়ে যাবে। দ্বিতীয় হলো গড় মুনাফার হার। কি গড় মুনাফার হার, এটি শিখতে হবে, মনে রাখতে হবে। এটি মনে না রাখতে হবে না। আবার লিখি, কি গড় মুনাফার হার। গড় মুনাফার হারে কি হবে, উপরে হবে গড় নিট মুনাফা। গড় কি হবে, নিট মুনাফা। আর নিচে কি হবে, গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ ইন্টু 100। প্রশ্ন হইল গড় নিট মুনাফা তো একটু আগে বের করলাম যে গড় মুনাফা, সবগুলা গড় মুনাফা যোগ করে আইসকল দ্বারা ভাগ করলে গড় নিট মুনাফা হয়ে যাবে। সেটা ক্লিয়ার? এই দুইটাই জিনিস বের করতে হবে। গড় নিট মুনাফা কি লিখতে হবে, এখানে আমরা লিখব গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা হলো মোট নিট মুনাফা, মানে সবগুলা মুনাফাকে যোগ করলে যেটা হবে সেটা কি মোট নিট মুনাফা। আর নিচে কি হবে, আয়ুষ্কাল বা কার্যকরী বছর, যত আয়ুষ্কাল। তাইলে আশা করবো আমাদের কি গড় নিট মুনাফা। এবার লাগবে গড় বিনিয়োগ লাগবে। গড় বিনিয়োগে দুইটা জিনিস লাগবে, কি লাগবে, উপরে হলো 2, নিচে 2, উপরে কি হবে প্রাথমিক বিনিয়োগ।